ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে লসাগু নির্ণয় করতে হয় দেখব। গত ক্লাসে আমরা লসাগু শিখেছিলাম এবং লসাগু ও গসাগু এর মধ্যে সম্পর্ক আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি। তো এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করা হয় এখানে দেওয়া আছে। তো লসাগুর পুনরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে গুণনীয়ক দিয়ে কিভাবে আবার লসাগু নির্ণয় করে। তো এটা তো তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই আমি যে গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম। এই সম্পর্ক থেকেই গুণনীয়কের সাহায্যে এপাশে যে এই যে সম্পর্ক ছিল এই সম্পর্ক থেকেই মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করা যায়। তো 5 নম্বর প্রশ্ন, মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40 এর লসাগু নির্ণয় করো। তো সমাধান দিয়েছে এখানে 30 এর গুণনীয়ক কত? 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ 15 2 গুণে 30। 15কে আবার ভেঙে লিখলে হয় 3 গুণ 5, 3 5 15। এই 30 এর মৌলিক গুণনীয়ক 2 2 3 5। এখানে লেখা হয়েছে 36 এর মৌলিক গুণনীয়ক তারা বের করেছে। এখানে 36 এর মৌলিক গুণনীয়ক হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ 18 দুগুণে 36। 2 রেখে 18কে আবার বাংলা হয় 2, 9 দুগুণে 18, আবার 9কে বাংলা হয় 3 3 9। ওকে, এখন 36 এর গুণনীয়ক পেলাম 2 2 3 3। এরপর 40 এর মৌলিক গুণনীয়ক হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তো তারা এখানে লিখলো। তো আমরা লসাগু কিভাবে বের করব? লসাগু হলো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে যে সাধারণ গুণনীয়কগুলো থাকবে, অর্থাৎ যে গুণনীয়কগুলো ম্যাচ হবে এই সংখ্যাগুলোর মধ্যে, এগুলো ছাড়াও বাকি যে গুণনীয়ক থাকবে সেগুলো নিয়ে, অর্থাৎ সব গুণনীয়ক নিয়েই গুণ করতে হবে। তো গুণ করার পর যেটি পাওয়া যাবে সেটি নির্ণয় লসাগু। তো দেখো এখানে 2, 36 এর মধ্যেও 2, এরপরে 40 এর মধ্যেও 2 সাধারণ গুণনীয়ক। তো এই হলো একটি 2 নিলাম। এরপর দেখো এখানে 2 একটি আছে, এখানে 2, কিন্তু এখানে 2 নেই। তা আমি বলেছিলাম না থাকলেও, তিনটা না থাকলেও সবগুলো গুণনীয়ক নিতে হবে। যে গুণনীয়কগুলো রয়েছে সব গুণনীয়কগুলোই নিয়ে গুণ করতে হবে। তো প্রথমে তারা 2টি থেকে এই 3টি থেকেই একটি সাধারণ গুণনীয়ক লিখলো। এরপর দেখো এখানে 2টি গুণনীয়কের বদলে লিখলো একটি গুণনীয়ক, আর একটি গুণনীয়ক বাকি থাকে, তাই এখানে 2 লিখলো। এখানে দেখো 3 থাকে, একটি 3, আবার দেখো আরেকটি 3 থেকে যায়, এই 3 একটি, আবার এখানে 5, এখানে 5। এই 2টি সাধারণ গুণনীয়কের বদলে একটি গুণনীয়ক। তো এগুলো গুণ করার পরে হয় 360। এখন দেখো উদাহরণ 6, ভাগ প্রক্রিয়ায় 42, 48 ও 56 গসাগু নির্ণয় করো। এটাকে আমি আগেই দেখিয়েছি। তো ভাগ প্রক্রিয়ায় প্রথমে 2টি সংখ্যা নিয়ে আমরা ভাগ করব। আমরা চাইলে 42 48 নিতে পারি, অথবা 42 56 নিতে পারি। তো এখানে 42 আর 56কে নিয়েছে 42 দিয়ে ভাগ করতে। তো 42 দিয়ে ভাগ করার পর 42 যায় একবার 56-এর মধ্যে, 42 থেকে 42। তো বিয়োগ করার পর 14 থাকে। এখন এই 14কে আবার এই
মধ্যখানে আনতে হবে, ভাজ্য বানাতে হবে এটিকে। এটা এখানে আনবো, আনে 14 এই ভাজক দিয়ে 14 দিয়ে আমরা আবার এটাকে ভাগ করব। ভাগ করলে যদি শূন্য হয় তাহলে গসাগু পাওয়া যাবে। তো এখানে 14 থাকলো, 14 কি গসাগু না, দেখতে হবে এই 14 আমাদের সংখ্যা একটা বাকি রয়েছে 48, এই 48 দিয়ে যায় কি না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় কি না। 14 দিয়ে 48কে 3 বার যায়, 3 14 42, তো বিয়োগ করার পর 6 থাকে। আবার এই 6 দিয়ে এই 14কে মধ্যখানে নিয়ে ভাগ করতে হবে, 6 দুগুণে 12, বিয়োগ করলে থাকে 2। আবার এই 2কে এই 2 দিয়ে এই 6কে ভাগ করতে হবে, 6 এখানে নিয়ে 3 দুগুণে 6, অর্থাৎ এখানে গসাগু কত 14 না, গসাগু এর পরে যেটা পাওয়া যাবে সেটাই। তো গসাগু হলো এইটা 2, গসাগু 2। 7 নম্বর উদাহরণ, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 ও 7 থাকে? তো ভাগশেষ এটা কি ভাগশেষ হলো অবশিষ্ট যেটা, সেটাই তো। এখন আমরা যদি এই ভাজ্য থেকে যদি এই অবশিষ্ট যে ভাগশেষটি থাকবে সেটি যদি বিয়োগ করে নিই তাহলে তো আমরা এরপরে ভাজক দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে আমাদের সংখ্যাগুলো। তো এখানে দেখো সমাধানে লেখা আছে, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে, কাজেই নির্ণয় সংখ্যাটি হবে 365 থেকে 5 বিয়োগ করছে এবং 463 থেকে 7 বিয়োগ করছে। এর কারণ কি? কারণ হলো এই সংখ্যাগুলো যদি বিয়োগ করা হয়, অবশিষ্ট বা ভাগশেষ যদি বিয়োগ করা হয় তাহলে তো নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে আর আমাদের গসাগু আরামসে বের হয়ে যাবে। এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে গসাগু বের করতে একটু কষ্ট হবে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো দেখো বিয়োগ করার পর 360 আর এখানে থাকে 456। তো 360কে 360 দিয়ে 456কে ভাগ করা হয়েছে। ভাগ করা 360 একবার যায় 456-র মধ্যে, বিয়োগ করার পর 96 থাকে। এই 96কে দিয়ে এই 360 মধ্যখানে নিয়ে আবার ভাগ করতে হবে, তো 3 বার যায় 288, এরপর 72 হয় বিয়োগ করার পর। এই 72 দিয়ে আবার এই 96 ওইখানে এনে ভাগ করতে হবে, ভাগ করার পর আবার বিয়োগ করার পর 24 থাকে, 24 দিয়ে আবার এই 72কে ভাগ করতে হবে, ভাগ করার পর 3 বার যায়, 3 24-এ 72, সুতরাং এই গসাগু কত? গসাগু হলো 24। 8 নম্বর উদাহরণ দেখো, এখানে একটি সুন্দর প্রশ্ন করা হয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এখন এটা দেখে তো অনেকে ঘাবড়ে গেছো, তাই না? এখানে এই যে দেখো ভাগশেষ থাকবে না বলা হয়েছে, ভাগশেষ থাকবে না মানে কি? আমরা ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করতে গিয়ে তো আমাদের ভাগশেষ থাকলে হবে না, ভাগশেষ শূন্য হতে হবে। এটাই এখানে ঘুরে ফিরে বলা হয়েছে, অর্থাৎ গসাগু বের করতে বলা হয়েছে। তো সমাধান দিয়েছে, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি এর গসাগু বৃহত্তম সংখ্যাটি এর গসাগু, অর্থাৎ গসাগু বের করতে বলা হয়েছে। তো 57-এর গুণনীয়ক বের করছে তারা এখানে, এরপর 93-এর গুণনীয়ক, এরপর 183-এর গুণনীয়ক করার পর এখানে কমন থাকে 3 কমন থাকে, অর্থাৎ এর গসাগু 3। ওকে, এটি হলো নির্ণয় বৃহত্তম সংখ্যা। উদাহরণ 9, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16
24 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে? ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে এখানে। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? ক্ষুদ্রতম দিয়েই বোঝা যায় এখানে লসাগু বের করতে বলা হয়েছে। আর আগেরগুলোতে ছিল বৃহত্তম মানে গসাগু, ক্ষুদ্রতম মানে লসাগু। তো 5 যোগ করলে যোগফল এই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তো সমাধান দেওয়া আছে। সমাধান হলো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 32 লসাগু থেকে 5 কম। অর্থাৎ এখন যে সংখ্যাগুলো লসাগু আমরা বের করব এগুলোর সাথে তো বলা হয়েছে 5 যোগ করলে, এগুলোর সাথে তো 5 কোন সংখ্যাটির সাথে 5 যোগ করলে। এখন এখানে তো 5 কম দেওয়া আছে তাই না লসাগু, তাতে লসাগু থেকে তো 5 কম দেওয়া আছে। তো আমরা এই সংখ্যাগুলোর আগে লসাগু বের করব, বের করার পরে 5 কমিয়ে দেব, কমিয়ে দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো আমরা এই সংখ্যাগুলো লসাগু বের করি। লসাগু বের করলে এই দেখো লসাগু বের করলে 2 2 2 হয় 96 হয় লসাগু। লসাগু তো এটা তো লসাগু ঠিকই এই সংখ্যাগুলোর, কিন্তু এখানে তো 5 কম, ক্ষুদ্রতম সংখ্যা 5 কম। তো 96 থেকে 5 কম করলে হয় 91। তো উদাহরণ 10 একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে। সৃজনশীল তোমরা তো আগে কখনো করো নাই, এখন ফার্স্ট। সৃজনশীল গণিতে সৃজনশীল তেমন একটা করি না, অন্য সাবজেক্টে থাকে। এগুলো এমনি 3টি প্রশ্ন একটির মধ্যে দিয়ে দেয়, এটাই। তো এখানে 159টি আম প্রথম জুড়িতে আছে, 159টি আম। দ্বিতীয় জুড়িতে আছে 227টি জাম। তৃতীয় জুড়িতে আছে 401টি লিচু। এখানে প্রশ্ন করা হয়েছে 159-এর অর্থাৎ প্রথম জুড়ির গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তো গুণনীয়ক নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করতে বলা হয়েছে এখানে। তো 159কে গুণনীয়ক বের করলে 159 159 আবার 3 দিয়ে যায়, 3 53 হয় 159। তো এর গুণনীয়কগুলো হলো 1 3 53 আর 59, 1 3 53 59। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক হলো 3 ও 53। 3 ও 53 হলো মৌলিক গুণনীয়ক। অর্থাৎ এই যে 1 আর ওই সংখ্যাটি মৌলিক গুণনের সময় ধরা হয় না, আমরা আগে দেখেছি। এই শেষ ক নাম্বার।